অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 12 আজকে SN1 অ্যান্ড SN2 বিক্রিয়ার সেকেন্ড পার্ট। প্রথম পার্টে SN1 এবং SN2 বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আলোচনা করেছি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে SN1 অ্যান্ড SN2 বিক্রিয়ার হার কীভাবে পরিবর্তন হয়। অর্থাৎ দেখো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের দিকে যত এগোতে থাকি SN2 বিক্রিয়ার হার বাড়ে, কারণ স্টেরিক হিন্ড্রেন্স কমে। অর্থাৎ দেখো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে এখানে আর সমান হচ্ছে অ্যালকিল গ্রুপ, একটি আর গ্রুপ দুটি হাইড্রোজেন। 2 ডিগ্রির ক্ষেত্রে দুটি আর গ্রুপ একটি হাইড্রোজেন। 3 ডিগ্রির ক্ষেত্রে তিনটে আর গ্রুপ। অর্থাৎ কোন কার্বনটিকে ধরছি আমরা? যে কার্বনটির সঙ্গে হ্যালোজেন গ্রুপটি এখানে যুক্ত আছে। তাহলে তোমরা জানো হাইড্রোজেনের তুলনায় অ্যালকিল গ্রুপের সাইজ বড়। তাহলে যত অ্যালকিল গ্রুপের সংখ্যা বাড়ছে নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে তত বাধা পাচ্ছে বেশি। তাই স্টেরিক হিন্ড্রেন্স 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তারপর 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাই SN2 বিক্রিয়ার হার 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, তারপর 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কারণ এখানে নিউক্লিওফাইল আসতে সব থেকে বাধা কম পাবে। তারপর এখানে এবারে দেখো SN2 বিক্রিয়ার ক্ষেত্রে উল্টোটা হয়। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে SN2 বিক্রিয়ার হার সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। কারণ যখন এখান থেকে লিভিং গ্রুপটি বেরিয়ে যায় এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, প্রত্যেকটাতে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোস্ট স্টেবল তোমরা জানো, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বাড়বে SN1 রিয়াকশনের রেট তত বাড়বে। তাই 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে SN1 রিয়াকশনের রেট সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তাহলে দেখা গেছে যে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে SN1 মেকানিজমে বিক্রিয়া হয় না, কারণ এখানে কার্বোক্যাটায়নটি খুবই আনস্টেবল হয়। আবার 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে SN2 মেকানিজমে বিক্রিয়া হয় না, কারণ এখানে স্টেরিক হিন্ড্রেন্স খুব বেশি। তাহলে দেখো এখানে দুটি অ্যালকিল হ্যালাইড নিয়েছে, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন নিয়েছে, একটা হচ্ছে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন, একটা হচ্ছে বেনজাইলিক কার্বোক্যাটায়ন। অ্যালাইলিক কার্বোক্যাটায়ন CH2 ডবল বন্ড CH CH2 প্লাস। এই কার্বোক্যাটায়নটি রেজোনেন্সের এটা দেখো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ এর সঙ্গে দুটি হাইড্রোজেন যুক্ত আছে, কিন্তু এটি রেজোনেন্সের মাধ্যমে কী হয়, কীভাবে হয় দেখো এখানে এই ইলেকট্রন শিফট করে এখানে, তো এখানে প্লাস ডবল বন্ড হচ্ছে, তাহলে রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে। আবার বেনজাইলিক কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও দেখো এই কার্বোক্যাটায়নটি দুটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত কার্বনটি, তাই এটা 1 ডিগ্রি কার্বন বা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এখানে এই কার্বোক্যাটায়নটিও কী হচ্ছে, রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি হচ্ছে। কীভাবে দেখো এই পাই ইলেকট্রনটা এখানে শিফট করে এখানে প্লাস ডবল বন্ড হচ্ছে, আবার হচ্ছে পরের স্টেপে আবার এই ইলেকট্রন শিফট করে এখানে ডাবল বন্ড এখানে প্লাস হচ্ছে, আবার এই ইলেকট্রনটা শিফট করে বা ইলেকট্রন এখানে প্লাস এখানে ডাবল বন্ড হয়, এইভাবে হতে থাকে। তাহলে দেখা যাচ্ছে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন এবং বেনজাইলিক কার্বোক্যাটায়ন দুটি কার্বোক্যাটায়নই রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে। তাই 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে যে কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশন হয় বা প্রাইমারি হ্যালাইডের থেকে, এই অ্যালাইলিক হ্যালাইড বা বেনজাইলিক হ্যালাইডের ক্ষেত্রে SN1 বিক্রিয়া অধিক সক্রিয় হয়, কারণ এদের কার্বোক্যাটায়নটি রেজোনেন্সের মাধ্যমে স্টেবিলিটি বেশি পায়। তাই এবার দেখো তাহলে 1 ডিগ্রির ক্ষেত্রে SN1 বিক্রিয়া হবে না, SN2 বিক্রিয়া হবে। আবার 3 ডিগ্রির ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে SN1 মেকানিজমে বিক্রিয়া হবে, SN2 হবে না। কিন্তু 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড বা প্রাইমারি অ্যালাইলিক হ্যালাইড বা প্রাইমারি বেনজাইলিক হ্যালাইডের ক্ষেত্রে SN1 বা SN2 উভয় মেকানিজমেই বিক্রিয়া হতে পারে। সেই ক্ষেত্রে বিক্রিয়া কোন মেকানিজমে বিক্রিয়াটি হবে তা নির্ভর করে দ্রাবকের প্রকৃতি
নিউক্লিওফাইলের গাঢ়ত্ব এদের উপর। তাহলে প্রথমে দ্রাবকের প্রকৃতি নিয়ে আলোচনা করছি। দেখো, দ্রাবক প্রথমে বলি দু ধরনের হয়, নন পোলার সলভেন্ট বা নন পোলার দ্রাবক, যেখানে মিউ নেট বা নিট ডাইপোল মুভমেন্ট সমান 0 হয়, যেমন কার্বন টেট্রাক্লোরাইড, বেনজিন ইত্যাদি। আবার পোলার সলভেন্টের ক্ষেত্রে নেট ডাইপোল মুভমেন্ট নট ইকুয়াল টু 0 হয় না। পোলার সলভেন্টকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, পোলার প্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক বলতে H+ প্রোটন, আর পোলার অ্যাপ্রোটিক বলতে এখানে H+ নেই। পোলার প্রোটিক সলভেন্টের উদাহরণ H2O, ROH। পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের উদাহরণ অ্যাসিটোন, এইভাবে থাকে অ্যাসিটোন, এখানেও একটু অ্যাসিটোন, DMF ডাইমিথাইল ফর্মামাইড, DMSO ডাইমিথাইল সালফোক্সাইড, এগুলো হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তাহলে দেখো, এটাকে কেন পোলার প্রোটিক সলভেন্ট বলা হচ্ছে? কারণ এখানে হাইড্রোজেনটি যুক্ত আছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে, অর্থাৎ অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে এখানে ডেল্টা মাইনাস চার্জ, এখানে ডেল্টা প্লাস চার্জ সেপারেশন হবে। তাহলে H+ আছে এই সলভেন্টের মধ্যে। কিন্তু দেখো, অ্যাসিটোনের ক্ষেত্রে CH3CO CH3, এখানে পোলার কেন বলছে? কারণ কার্বন আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আছে, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই এখানে ডেল্টা মাইনাস চার্জ, কার্বনের মাথায় ডেল্টা প্লাস চার্জ। কিন্তু এখানে হাইড্রোজেনটি দেখো কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স খুব কম, তাই এখানে চার্জ সেপারেশন হয় না, তাই এখানে H+ পাওয়া যায় না। তাই এটাকে বলা হচ্ছে অ্যাসিটোন বা DMF বা ডাইমিথাইল সালফোক্সাইড, DMF বলতে ডাইমিথাইল ফর্মামাইড, এদের পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট বলা হচ্ছে। এখন SN1 এবং SN2 রিয়াকশনের উপরে পোলার প্রোটিক এবং পোলার অ্যাপ্রোটিক সলভেন্টের প্রভাব নিয়ে আলোচনা করব। দেখো, SN1 এবং SN2 উভয় রিয়াকশনের ক্ষেত্রেই পোলার সলভেন্ট ব্যবহার করা হয়, নন পোলার সলভেন্ট ব্যবহার করা হয় না। কারণ পোলার সলভেন্ট নিউক্লিওফাইল এবং অ্যালকিল হ্যালাইড উভয়কেই দ্রবীভূত করতে পারে, তাই পোলার সলভেন্ট ব্যবহার করা হয়। এখন ব্যাখ্যা করব কেন SN1 রিয়াকশনের ক্ষেত্রে পোলার প্রোটিক দ্রাবক ব্যবহার করা হয়, আর SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কেন পোলার অ্যাপ্রোটিক দ্রাবক ব্যবহার করা হয়। তোমরা জানো, SN1 রিয়াকশনে বা SN1 মেকানিজমে কি হয়, এখানে অ্যালকিল হ্যালাইটে রেড ডিটারমিনেন্ট স্টেপে কী হয়, X বেরিয়ে যায়, দিয়ে কার্বোকার্বন ফর্মেশন হয়। তাই ট্রানজিশন স্টেটে কী হয় না, R.X, যদি বন্ডটা ভাঙছে তাই ডট দিয়ে প্রকাশ করছি। তাহলে R এর মাথায় এখানে ডেল্টা প্লাস চার্জ হয়, আর X এর মাথায় এখানে ডেল্টা মাইনাস চার্জ হয়। ট্রানজিশন স্টেটকে এইভাবে প্রকাশ করা হয়, থার্ড ব্র্যাকেট উপরে ট্যাকের। এখন যদি আমি পোলার প্রোটিক সলভেন্ট ব্যবহার করি, ধরো পোলার প্রোটিক সলভেন্ট H2O নিয়েছি, তাহলে H2O ব্যবহার করলে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয় পার্টকেই স্টেবল করে। কিভাবে দেখো, R+ ক্যাটায়ন পার্ট পোলার প্রোটিক সলভেন্টের নেগেটিভ পার্ট, অর্থাৎ এখানে নেগেটিভ পার্ট বলতে হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস চার্জ, হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস চার্জ হবে। তাহলে এই অক্সিজেন H2 মলিকুলে অক্সিজেন মাধ্যমে কার্বোক্যাটায়নের একটি ইন্টারঅ্যাকশন হয়। দেখো, আমি 4টি অক্সিজেন মলিকুল নিয়ে এখানে দেখিয়েছি, এরকম অসংখ্য H2O মলিকুল সঙ্গে ইন্টারঅ্যাকশন হতে পারে।
এখানে ও এইচ এইচ ও এইচ এইচ, এখানে অক্সিজেনের ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস। আবার এক্স মাইনাস অ্যানায়ন পার্টটিও এখানে পোলার প্রোটিক দ্রাবকে আমি এখানে 4টে H2 মলিকুল নিয়ে দেখাচ্ছি, এবং অসংখ্য H2 মলিকুল হতে পারে। এখানে কি হয়, যেহেতু নেগেটিভ সেন্টারের সঙ্গে ইন্টারাকশন পজিটিভ সেন্টারে হবে, এখানে H হাইড্রোজেনের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, অর্থাৎ কী হচ্ছে না, অ্যানায়ন পার্টের সঙ্গে হাইড্রোজেনের পোলার প্রোটিক দ্রবণে হাইড্রোজেনের একটি হাইড্রোজেন বন্ড হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে যখন পোলার প্রোটিক দ্রাবক ব্যবহার করছি তখন ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয় পার্টের সঙ্গেই পোলার প্রোটিক দ্রাবকে এটি ইন্টারেকশন হচ্ছে। আচ্ছা, এখানে অসংখ্য আরও H2 মলিকুল থাকতে পারে, সেগুলো কিন্তু দেখাইনি আমরা। এখানে একই রকমভাবে ক্যাটায়ন পার্টের সঙ্গেও হতে পারে। তাহলে কি হচ্ছে, এখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন পার্ট উভয়ই পোলার প্রোটিক দ্রাবকে স্থায়ী হচ্ছে। কিন্তু যদি পোলার অ্যাপ্রোটিক দ্রাবক ব্যবহার করি, পোলার অ্যাপ্রোটিক দ্রাবক ধরো অ্যাসিটোন CH3 CO CH3 নিয়েছি আমরা, তাহলে কী হবে, এটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক। পোলার অ্যাপ্রোটিক দ্রাবক নিলে শুধুমাত্র কার্বোক্যাটায়ন পার্টটিকেই স্টেবিলিটি দিতে পারবে, কারণ এখানে অক্সিজেন হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভ সেন্টার, কার্বন ডেল্টা পজিটিভ সেন্টার, কিন্তু এখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত থাকে, H+ হবে না, কারণ আগেই বলেছি কার্বন হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অনেক কম। তাহলে শুধুমাত্র অ্যাসিটোনের অক্সিজেন সেন্টারের মাধ্যমে ক্যাটায়ন পার্টটি স্টেবিলিটি পাবে। কিন্তু অ্যানায়ন পার্ট, এখানে তো কোনো H+ নেই পোলার অ্যাপ্রোটিক দ্রাবকে, অ্যানায়ন পার্ট এখানে ফ্রি থাকবে। তাহলে এখানে শুধুমাত্র ক্যাটায়ন পার্ট স্টেবিলিটি পাচ্ছে পোলার অ্যাপ্রোটিক দ্রাবকে, অ্যানায়ন পার্ট ফ্রি থাকছে। তাহলে দেখা যাচ্ছে যে পোলার প্রোটিক দ্রাবকে যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয় পার্টই স্থায়িত্ব লাভ করছে, তাই রিয়াকশনের রেটটি পোলার প্রোটিক দ্রাবকে বেশি হয় পোলার অ্যাপ্রোটিক দ্রাবকের তুলনায় ইন SN1 রিয়াকশনের ক্ষেত্রে। ঠিক আছে, এবারে ব্যাখ্যা করব SN2 রিয়াকশনের ক্ষেত্রে কেন পোলার অ্যাপ্রোটিক দ্রাবক ব্যবহার করা হয়। দেখো, যদি পোলার প্রোটিক দ্রাবক SN2 রিয়াকশনের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে কি হবে, তোমরা জানো যে SN2 রিয়াকশনের ক্ষেত্রে রিয়াকশনের রেট কার উপর ডিপেন্ড করে, অ্যালকিল হ্যালাইড এবং নিউক্লিওফাইলের উপর। আমরা এখানে অ্যালকিল হ্যালাইড চ্যাপ্টারটি পড়াচ্ছি, তাই অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে এটা আমরা ব্যাখ্যা করছি। অ্যালকিল হ্যালাইড এবং নিউক্লিওফাইল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। যদি আমি পোলার প্রোটিক দ্রাবক নেই, পোলার প্রোটিক দ্রাবকে কি আছে, H+ আছে, H+ সঙ্গে কী হবে, নিউক্লিওফাইলের একটি হাইড্রোজেন বন্ডিং হবে। যদি আমি জল নিই তাহলে HOH, তাহলে এই H+ সেন্টারের সঙ্গে নিউক্লিওফাইলের একটি হাইড্রোজেন বন্ডিং হবে। এর ফলে নিউক্লিওফাইলটা স্টেবল হবে, অর্থাৎ স্থায়ী হবে, অর্থাৎ নিউক্লিওফাইলের নিউক্লিওফিলিসিটি তখন কমে যাবে স্টেবল হওয়ার জন্য, তার রিঅ্যাক্টিভিটি কমে যাবে। রিঅ্যাক্টিভিটি কমে গেলে কী হবে, SN1 রিয়াকশানের রেট কমে যাবে, কারণ SN2 রিয়াকশানের রেট কমে যাবে, কারণ আমরা জানি SN2 রিয়াকশানের ক্ষেত্রে
নিউক্লিওফাইলে শক্তিশালী নিউক্লিওফাইল হলে অ্যাসিড রিয়াকশনের রেট বাড়ে। আর যদি আমি পোলার অ্যাপ্রোটিক দ্রাবক ব্যবহার করি তাহলে কি হবে? পোলার অ্যাপ্রোটিক দ্রাবক, ধরো এখানে অ্যাসিটোন নিয়েছি, তাহলে অ্যাসিটোনে তো H+ নেই, তাহলে এখানে নিউক্লিওফাইলের সঙ্গে কোনো হাইড্রোজেন বন্ডিং হওয়ার চান্স নেই। তাহলে এখানে নিউক্লিওফিলিসিটি অনেক এখানে বেশি হচ্ছে যখন আমি পোলার অ্যাপ্রোটিক দ্রাবক ব্যবহার করছি। পোলার অ্যাপ্রোটিক দ্রাবক। তাই SN2 রিয়াকশনের ক্ষেত্রে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক ব্যবহার করা হয়, কারণ পোলার অ্যাপ্রোটিক দ্রাবকে SN2 রিয়াকশনের রেট অনেক বেশি হয় পোলার প্রোটিক দ্রাবকের তুলনায়। ঠিক আছে।